আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। S-400 ইস্যুতে তুরস্কের উপর যে কোনো সময় মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। ইসলামের শত্রুরা বিজ্ঞানী ফখরুজাদকে হত্যা করেছে বললেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান। এরদোগানের অনধিকার চর্চা, তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরান। ভারতীয় কূটনৈতিককে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সমর্থন ও আন নাসরুল্লাহর ওপর নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। S-400 ইস্যুতে তুরস্কের উপর যে কোনো সময় মার্কিন নিষেধাজ্ঞা। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে আমেরিকা। মার্কিন দুই কর্মকর্তা সহ 4টি সূত্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে একথা নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে যে কোনো দিন তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। আঙ্কারার উপর নিষেধাজ্ঞা দিলে তুরস্কের সাথে ন্যাটো জোটের দূরত্ব আরও বেশি বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। 2017 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে তুরস্ক $250 কোটি মার্কিন চুক্তি হয়। এই চুক্তির আওতায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা নিশ্চিত করে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে জঙ্গি বিমান, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহজে ধ্বংস করা সম্ভব। এছাড়া ভূমিতে স্থাপিত যে কোনো স্থাপনার বিরুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকরী। গত বছরের জুলাই মাসে রাশিয়া তুরস্কের কাছে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি চালান সরবরাহ করে, কিন্তু আমেরিকা শুরু থেকেই তুরস্ককে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এবং চালু করার বিরুদ্ধে সতর্ক করে আসছে। আমেরিকা বলছে ন্যাটো জোটের সামরিক সরঞ্জাম এবং মার্কিন F-35 জঙ্গি বিমানের সঙ্গে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মানানসই হতে পারে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে মার্কিন F-35 বিমানের দুর্বলতা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই মূলত আমেরিকা তুরস্কের উপর এই ব্যবস্থা না কেনার চাপ সৃষ্টি করছে। ইসলামের শত্রুরা বিজ্ঞানী ফখরুজাদকে হত্যা করেছে বললেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণের মনোবল ভাঙার ব্যাপারে নিষেধাজ্ঞা সহ সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরুজাদকে হত্যার ঘটনার মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়েছে যে শত্রুরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডেইলি নেশনে প্রকাশিত এক কলমে জেনারেল আসলাম বেগ একথা বলেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, বিজ্ঞানী ফখরুজাদের হত্যার ঘটনায় ইরানের পরমাণু ইস্যুকে টার্গেট করে নয়, বরং ইসলামী শাসন ব্যবস্থাকে টার্গেট করে। জেনারেল আসলাম বেগ মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপকামী নীতির বিরোধিতা করে তার লেখায়। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আরও বলেন, মরহুম ইমাম খামেনি এক সময় বলেছিলেন, আমাদের শত্রুরা ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তির বিরোধী এবং তারা কখনো এই বিরোধিতা বন্ধ করবে না, যা চরম সত্য। জেনারেল বেগ বলেছেন, ইসলামী ব্যবস্থার শত্রুরা সাদ্দামকে ইরানের আগ্রাসন চালাতে উৎসাহিত করে তুলেছিল, যা 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে শেষ হয়। ইরানি প্রতিরোধ দমন করতে তারা সাদ্দামকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছে। পরবর্তীতে গত 30 বছর ধরে এই সভ্য জগৎ ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে এসেছে, কিন্তু তারা ইরানি জাতির মনোবল ভাঙতে পারেনি। এরদোগানের অনধিকার চর্চা, তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য দেওয়ায় তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে শুক্রবার এ খবর জানিয়ে বলেছেন, আজারবাইজান সফরে গিয়ে এরদোগান ইরানের ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেছেন, তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্যের ব্যাপারে অবিলম্বে আঙ্কারার ব্যাখ্যা চাওয়া হয়েছে। খাতিবজাদে বলেছেন, তুর্কি রাষ্ট্রদূতকে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে অপর দেশের ভূমি দখল ও সম্প্রসারণকামী সাম্রাজ্যবাদী শাসনের যুগ বহু আগে শেষ হয়ে গেছে। তাকে আরও জানানো হয়েছে, ইরান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে কারো সঙ্গে আপোষ করবে না। ইরান তার জাতীয় নিরাপত্তার প্রশ্নেও কাউকে বিন্দুমাত্র ছাড় দিবে না বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। নাগোর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি যুদ্ধে আর্মেনিয়ার হাত থেকে নিজের ভূখণ্ড পুনরুদ্ধার উপলক্ষে বৃহস্পতিবার আজারবাইজান এক উৎসব পালন করে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ওই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রাজধানী বাকুতে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উপস্থিতিতে বক্তব্য প্রদান করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। তিনি তার বক্তব্যে আজারবাইজান ও ইরানের সীমান্তবর্তী আরাসাত নদী নিয়ে একটি বিচ্ছিন্নতাবাদী কবিতা আবৃত্তি করে। ওই কবিতায় ইরানের আজারবাইজান প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আরাস নদীর উত্তর অংশে অবস্থিত বর্তমান স্বাধীন রাষ্ট্র আজারবাইজানের পক্ষ থেকে আক্ষেপ প্রকাশ করা হয়েছে। বাস্তবতা হচ্ছে 1813 সালে তৎকালীন রাজশাসিত রাশিয়ার সঙ্গে ইরানের স্বাক্ষরিত গুলিস্তান নামক চুক্তির মাধ্যমে সে সময়কাল ইরানের আজারবাইজান অঞ্চলের বিশাল এলাকা আলাদা হয়ে রুশ সীমান্তের অন্তর্ভুক্ত হয়। প্রায় 2.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের সেই আলাদা হয়ে যাওয়া অংশের এক অংশ নিয়ে বর্তমান আজারবাইজান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী সময়ে এই রাষ্ট্র ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল এবং এরদোগান তার কবিতার মাধ্যমে পরোক্ষভাবে সেই যুগের প্রতি ইঙ্গিত করে ইরানের আজারবাইজান প্রদেশ নিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন। একই সঙ্গে তিনি ইরানের আজারবাইজান প্রদেশের জনগণকে বিচ্ছিন্নতাবাদীদের দিকে উস্কে দিতে চেয়েছে। প্রেসিডেন্ট এরদোগান ওসমানীয় সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে বলে বেশ কিছুদিন ধরে অভিযোগ রয়েছে। ভারতীয় কূটনৈতিককে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগে ভারতের একজন শীর্ষ পর্যায়ের কূটনৈতিককে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। পাকিস্তান বলছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাশাপাশি 2003 সালে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সহযোগিতা করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাক পররাষ্ট্র দফতর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, ভারতীয় সেনাদের নির্বিচারে এবং বিনা উস্কানিতে গুলিবর্ষণের কারণে নিয়ন্ত্রণ রেখার হটস্প্রিং সেক্টরে 55 বছর বয়সী এক নারী মারাত্মকভাবে আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং ওয়াকিং বাউন্ডারিতে নিয়মিতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। চলতি বছর ভারতীয় সেনারা 2944 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে পাকিস্তানের 27 জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং 247 জন মারাত্মকভাবে আহত হয়েছে। ভারতীয় কূটনৈতিককে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের বেসামরিক নিরপরাধ লোকজনকে হত্যা করা নিন্দারযোগ্য অপরাধ এবং সব ধরনের মানবিক প্রথা এবং পেশাদার সামরিক আচরণ বিরোধী তৎপরতা। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সমর্থন ও আন-নাসরুল্লাহর ওপর নিষেধাজ্ঞা। মার্কিন সরকার সানার বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের ধারাবাহিকতায় 5 ইয়েমেনি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর মাত্র 3 মাস পর ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধের 6 বছর পূর্ণ হবে। এই যুদ্ধের কৌশল বিভিন্ন। একদিকে সৌদি নেতৃত্বাধীন জোট এবং এই জোটের সদস্যরা ক্ষমতাচ্যুত মনসুর হাদির সরকার এবং তাদের ভাড়াটে বাহিনী, সাউদার্ন ট্রানজিশন কাউন্সিলর এবং তাদের সাথে যুক্ত মিলিশিয়া। অপরদিকে রয়েছে ইয়েমেনের সেনাবাহিনী এবং ইয়েমেনের জনপ্রিয় কমিটি। এই পক্ষগুলো প্রকাশ্যে ইয়েমেনের যুদ্ধে জড়িত ছিল। আবার এমন কিছু অভিনেতাও আছে যারা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও এই যুদ্ধে তাদের উপস্থিতি সুস্পষ্ট। এই ধরনের অভিনেতাদের অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভূমিকা ছিল এই যুদ্ধ শুরু করার ব্যাপারে সৌদি সরকারকে সবুজ সংকেত দেওয়া হয়। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরবের সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কালিন পাওয়াল বলেছেন,
রিয়াদ ঘোষণা করেছিল যুদ্ধ দ্রুতই শেষ হবে, বেশ সময় লাগবে না। তার এই বিবৃতি থেকে স্পষ্ট হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হলো সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্রশস্ত্র, সার্বিক লজিস্টিক সহায়তা দেওয়া। এক্ষেত্রে স্বয়ং মার্কিন প্রতিরক্ষা বিভাগও স্বীকার করেছে যে তারা ইয়েমেনের সেনা মোতায়েন করছে সৌদি সীমান্তের সুরক্ষার জন্য এবং এই জোটকে লজিস্টিক ও গোয়েন্দা কার্যক্রম সহায়তা করার জন্য। নিউ ইয়র্ক টাইমস সৌদি ইয়েমেনি সীমান্তে মার্কিন সামরিক কমান্ডারদের উপস্থিতির খবর দিয়ে জানিয়েছে, সামরিক কমান্ডাররা ইয়েমেনের হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্রের ঘাঁটিগুলো শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করার কাজে সহায়তা করছে। এই সব ক্ষেপণাস্ত্র দিয়ে হুতিরা রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা করত। যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি জোটকে সমর্থন দেয়া। সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনের মানবিক বিপর্যয় ঘটিয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় গত বছর ধরে বিশেষ করে নিরাপত্তা কাউন্সিলর সৌদি সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বৈশ্বিক চাপ থেকে সৌদি আরবের বেঁচে থাকার মূল কারণ হলো মার্কিন সরকারের ব্যাপক সমর্থন। তারই ধারাবাহিকতায় মার্কিন ট্র্যাজেডি বিভাগ এবার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে 5 ইয়েমেনি পদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য হলো ইয়েমেনের জাতীয় মুক্তি সরকারকে বৈধতা না দেয়া। আসলে নিষেধাজ্ঞার সাহায্যে ওয়াশিংটন ইয়েমেনের রাজনৈতিককে প্রভাবিত করে সৌদি জোটের পাশাপাশি ক্ষমতাচ্যুত মনসুর হাদি সরকারকেও সহায়তা করতে চায়। মার্কিন সরকারের আরেকটি টার্গেট হলো ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধ অব্যাহত রেখে সৌদি আরবের কাছে আরও কিছু অস্ত্র বিক্রি করা। সুতরাং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণগুলো পর্যালোচনা করলে সহজেই বোঝা যায় যে ইয়েমেনের যুদ্ধ চাপানোর পেছনে আমেরিকাই দায়ী, যেমনটি বলছে ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রাক্তন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সফর গালিব লোকমান।